আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আর্থিক বিবরণীর এই পর্বে। আজকে আমি আমাদের যে নবম দশম শ্রেণীর যে হিসাব বিজ্ঞান বইটি রয়েছে সেটি দশম মধ্যে আর্থিক বিবরণীর সর্বশেষ যে উদাহরণ 5 নম্বর উদাহরণটি রয়েছে সেটি করব। খুবই গুরুত্বপূর্ণ একটি উদাহরণ। তো উদাহরণটি কমপ্লিট করার পূর্বে আমার চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর ইতিমধ্যে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। দেখো, উদাহরণ নম্বর 5-এ বলা আছে এরকম: ফারহানা এন্টারপ্রাইজের নিম্নোক্ত রেয়ামিল ও সমন্বয়সমূহ বিবেচনাপূর্বক 2017 সালের জুন মাসের সমাপ্ত বছরে বিশুদ্ধ আয় বিবরণী, মালিকানা সত্ত্বের বিবরণী এবং উক্ত তারিখে আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করতে বলছে। আমাকে এখানে একটা রেয়ামিল দেওয়া আছে, সুন্দর রেয়ামিল দেওয়া আছে এবং রেয়ামিলের নিচে কিছু সমন্বয় দেওয়া আছে। ঠিক আছে, এই সমন্বয় এবং রেয়ামিলের সংমিশ্রণে আমরা এখন অঙ্কটি করব। তো প্রথমে আমাদের কি জানি করতে হয় বলতো? প্রথমে আমাদের বিশুদ্ধ আয় বিবরণী করতে হয়। তো আমরা এখানে লিখবো ফারহানা এন্টারপ্রাইজ। দেখো, আমি এখানে ফারহানা এন্টারপ্রাইজ লিখছি। আর বিশুদ্ধ আয় বিবরণী যেহেতু অঙ্কটা 30 জুন, আমি এখানে 30 জুন 2017, এখানে 2017 হবে। 2017 সালে, 2017 সাল। ঠিক আছে, ওকে। ফার্স্টে আমরা যে কাজটা করবো সেটা বিক্রয়টা খুঁজে বের করবো, যে বিক্রয় দেওয়া আছে। এখন দেখো তো এই রেয়ামিলের মধ্যে বিক্রয় নিয়ে কোনো কিছু বলা আছে কিনা। দেখো তো, হ্যাঁ, বিক্রয় নিয়ে কোনো কিছু বলা নেই, কিন্তু এই সমন্বয় নম্বর খতে বলা আছে অলিখিত আন্তঃফেরত। যেহেতু এটা সমন্বয়টা, এই আন্তঃফেরত মানে বিক্রয় ফেরত, আর এই আন্তঃফেরতটা সমন্বয়ের মধ্যে দেওয়া আছে। সমন্বয়ের মধ্যে বিক্রয় ফেরত দেওয়া থাকলে সেটা বিক্রয় থেকে একবার মাইনাস হবে, দেনাদার থেকে একবার মাইনাস হবে, মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমার বিক্রয় ফেরত দেওয়া আছে কত টাকা? তোমার 4000 টাকা, এবং বই ফেরত দেওয়া আছে 2000 টাকা। বই ফেরতটা ক্রয় থেকে একবার মাইনাস করতে হবে, আর একবার পাওনাদার থেকে মাইনাস করতে হবে। যদি এই আন্তঃফেরত বা বই ফেরতটা রেয়ামিলের মধ্যে দেওয়া থাকতো তাহলে সেটা শুধুমাত্র ক্রয় থেকে এবং বিক্রয় থেকে বাদ যেত। ঠিক আছে, তাহলে আমাদের বিক্রয় দেওয়া আছে, দেখো 1,54,000 টাকা। আমি এখানে 1,54,000 টাকা লিখছি। সেখান থেকে আমাদের এই যে অলক্ষিত ফেরত, অলক্ষিত আন্তঃফেরত 4000 টাকা, সেটা আমি বাদ দিয়ে দিলাম। আমি এটা থেকে এটা বাদ দিলে আমাদের আসতেছে 1,50,000 টাকা নিট বিক্রয়। এটা ক নম্বরে আসতে পারে আমাদের, হ্যাঁ, ক নম্বরে। দেন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখান থেকে নিট বিক্রয় থেকে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেয়, তারপর আমরা মোট মুনাফাটা বের করতে পারি, যে মোট মুনাফাটা। তো আমরা বিক্রিত পণ্যের ব্যয়টা বের করবো। বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে ফার্স্টে আমাদের লিখতে হয় প্রারম্ভিক মজুত পণ্য। এই যে প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে 30,000 টাকা, দেখছো, 30,000 টাকা লিখে দিলাম। দেন আমাদের লিখতে হয় ক্রয় দেওয়া আছে আমাদের 84,000 টাকা। সেখান থেকে বাদ যাবে হচ্ছে আমাদের এই বই ফেরত দেওয়া আছে 2,000 টাকা। ঠিক আছে, এই যে অলিখিত আন্তঃফেরত ও বই ফেরত দেওয়া আছে 2,000 টাকা, সেটা আমাদের বাদ যাবে। তাহলে আমরা 2,000 টাকা বাদ দিলাম, থাকতেছে আমাদের 82,000 টাকা। যদি সমন্বয়ের মধ্যে এই যে এরকম বলা আছে যে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন 1,000 টাকা, তাহলে সেই পণ্য উত্তোলনটা মাইনাস করতে হবে। কারণ কি? কারবার থেকে, মনে রাখবা, কারবার থেকে যে কোনো কারণে পণ্য যদি কমে যায় তাহলে সেটা ক্রয় থেকে মাইনাস করতে হবে। যেমন কী কারণে কারবার থেকে পণ্য কমে? যেমন পণ্য উত্তোলন করলে বা বিনামূল্যে পণ্য বিতরণ করলে বা পণ্য আগুনে বিনষ্ট হলে সেটা কমে যায় কারবার থেকে। তাই সেই জিনিসগুলো আমাদের, সেই এন্ট্রিগুলো আমাদের ক্রয় থেকে মাইনাস করতে হবে। এই রেয়ামিলের মধ্যে ক্রয় নিয়ে আর কিছু বলা নেই, শুধুমাত্র সমন্বয়ের মধ্যে দুটো জিনিস দেওয়া ছিল, একটা হচ্ছে অলিখিত বই ফেরত আর একটা হচ্ছে পণ্য উত্তোলন। তাহলে আমি এই পণ্য উত্তোলনটা মাইনাস করে দিলাম, তাহলে আমি পাচ্ছি নিট ক্রয় 81,000 টাকা। এটা হচ্ছে ক নম্বরে আমাদের আসতে পারে, যে পরীক্ষা বলতে পারে যে ক নম্বরে যে নিট ক্রয় নির্ণয় করে। তাহলে এটা ক্রয় থেকে মাইনাস করলে এই যে ক্রয় থেকে এই জিনিসগুলো মাইনাস করলে আমরা নিট ক্রয় পেয়ে যাচ্ছি, এটা ক নম্বরে আসতে পারে। তারপর দেখি তো আমরা কী অন্য প্রত্যক্ষ খরচগুলো আছে। আমরা জানি বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে কী বসে, যেমন প্রারম্ভিক মজুত পণ্য প্লাস নিট ক্রয় প্লাস হচ্ছে অন্যান্য প্রত্যক্ষ খরচ। তো প্রত্যক্ষ খরচগুলো কী আছে দেখি তো? যেমন ধরো জাহাজ ভাড়া, শুল্ক, ডক চার্জ, এগুলো হচ্ছে প্রত্যক্ষ খরচ। আর তেমন কোনো প্রত্যক্ষ খরচ নাই। এই নিয়ে এই সমন্বয়ের মধ্যে এই হিসাবগুলো নিয়ে, এই তিনটে হিসাব নিয়ে কিছু বলা নেই। তাহলে আমরা সরাসরি সেকেন্ড কলামে লিখবো। দেখো, আমাদের জাহাজ ভাড়া দেওয়া আছে, যে জাহাজ ভাড়া দেওয়া আছে আমাদের কত টাকা বলো তো? জাহাজ ভাড়া দেওয়া আছে 4,000 টাকা, লিখলাম 4,000 টাকা। তারপর আমাদের দেওয়া আছে হচ্ছে তোমার শুল্ক দেওয়া আছে 1,000 টাকা, শুল্ক 1,000 টাকা লিখলাম। তারপর ডক চার্জ দেওয়া আছে 1,700 টাকা, 1,700 টাকা লিখলাম। এখন এটা যোগ করলে আমরা পাচ্ছি 1,17,700 টাকা। এখান থেকে বাদ দেবে সমাপনী মজুত পণ্য। দেখো, আমাদের সমন্বয়ের মধ্যে দেওয়া আছে যে সমাপনী মজুত পণ্য 40,000 টাকা। তাহলে আমরা এটা থেকে যে এই চারটা যোগ করার পর যে অ্যামাউন্টটা পাচ্ছি সেখান থেকে আমরা সমাপনী মজুত পণ্য মাইনাস করে 40,000 টাকা, তাহলে পাচ্ছি আমরা 77,700 টাকা। এটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এই বিক্রিত পণ্যের ব্যয়টা বিক্রয় থেকে বাদ যাবে। বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমাদের থাকতেছে মোট লাভ। মোট লাভ হচ্ছে 72,000 টাকা। আমরা জানি নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা ছোটো হলে আমাদের মোট মুনাফা বা লাভ হয়। আপনার যদি নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বড় হতো তাহলে সেটা মোট ক্ষতি হতো। তারপর মোট লাভ পাচ্ছি 72,300 টাকা। এই 72,300 টাকা থেকে বাদ যাবে পরিচালন ব্যয়। কি বাদ যাবে? আমাদের পরিচালন ব্যয়টা বাদ যাবে। তাহলে পরিচালন ব্যয়ের মধ্যে আমরা কী কী আছে দেখি।
পরিচালন ব্যয়ের মধ্যে আমাদের যে হিসাবগুলো আছে সেগুলো আমরা লিখে ফেলি এখন। দেখো পরিচালন ব্যয়ের মধ্যে যে হিসাবগুলো আসবে মূলত সেটা হচ্ছে, দেখো যেমন ধরো আমরা এখানে লিখতে পারি যে দালানের মেরামত, বেতন ও সম্মানী, তারপর সাধারণ খরচ, বিমা প্রিমিয়াম, লিগ্যাল চার্জ ও কুরিন সঞ্চিতি, বিজ্ঞাপন, তারপর তোমার ভ্রমণ খরচ, এগুলো আমাদের সচরাচর আসবে। তো দেখো এখানে কিছু বলা আছে না, সামান্য বিমা, এই দেখো বিমা প্রিমিয়াম, বিমা নিয়ে কিছু বলা আছে, আর ঠিক আছে, তারপর অবৈধ মনিহারি নিয়ে কিছু বলা আছে, এবং কি কুরিন নিয়ে কিছু বলা আছে। ওকে, তাহলে আমরা ফার্স্টে দেখো দালানের মেরামতটা লিখবো। দালানের মেরামত দেওয়া আছে 2600 টাকা। দেখো দালানের মেরামত আমরা 2600 টাকা এখানে লিখে দিচ্ছি। দালানের মেরামত সেকেন্ড কলাম, এটার কোনো কাজ নেই। তারপর আসলে বেতন ও সম্মানী দেওয়া আছে 18,000 টাকা, বেতন ও সম্মানী, এটার কোনো কাজ নেই, আমরা সেকেন্ড কলামে লিখে দিলাম। দেন আমাদের বিমা প্রিমিয়াম, সাধারণ খরচ আছে। সাধারণ খরচ দেখো এখানে বলা আছে অবৈধ মনিহারি 1000 টাকা। মনে রাখতে হবে এই মনিহারিটা, অবৈধ মনিহারিটা সচরাচর মনিহারি থেকে বাদ যায়, কিন্তু আমার অঙ্কের মধ্যে যেহেতু মনিহারি নাই তাহলে সেটা সাধারণ খরচ থেকে বাদ দিতে হবে। যদি মনিহারি থাকতো তাহলে আমি মনিহারি থেকে বাদ দিতাম, আর যেহেতু মনিহারি নাই তাহলে আমাদের সাধারণ খরচ থেকে বাদ যাবে। তাহলে আমাদের সাধারণ খরচ দেওয়া আছে 5000 টাকা, আমরা 5000 টাকা লিখছি, সাধারণ খরচ 5000 টাকা। এখান থেকে অবৈধ মনিহারি হচ্ছে 1000 টাকা, এই 4000 টাকা আমাদের খরচ দেখাতে হবে। আর এরা হচ্ছে চলতি সম্পদ। বলছিলাম যে পরিচালন ব্যয়ের মধ্যে যদি আমরা কোনো কিছু মাইনাস করি, ওই মাইনাস অংশটুকু হচ্ছে চলতি সম্পদ, আর কোনো কিছু প্লাস করলে সেটা হচ্ছে চলতি দায়। ওকে, জানা সব বিমা প্রিমিয়াম, বিমা প্রিমিয়াম দেওয়া আছে 1500 টাকা। এই যে 1500 টাকা লিখলাম। বিমা প্রিমিয়াম নিয়ে একটা কথা বলা আছে, দেখো বলা আছে বিমা প্রিমিয়াম 2017 সালে 30 জুন সেপ্টেম্বর পর্যন্ত পরিশোধিত। আমরা অঙ্কটা শেষ হবে 30 জুন, আর এটা দেওয়া আছে 30 সেপ্টেম্বর। দেখো আমাদের বিমা প্রিমিয়ামটা দেওয়া আছে সেপ্টেম্বর মাসে, 30 সেপ্টেম্বর, আর এর অঙ্কটা শেষ হবে জুন মাসে। তাহলে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 3 মাস আমার অতিরিক্ত দেওয়া আছে, অতিরিক্ত 3 মাস দেওয়া আছে, মানে এটা অগ্রিম দেওয়া আছে। তাহলে সেই অগ্রিমটা মাইনাস করে দেখাতে হবে। দেখো আমি লিখছি বিমা প্রিমিয়াম 1500 টাকা বাদ অগ্রিম। তাহলে এই 1500 টাকার মধ্যে 3 মাসের অগ্রিম, তাহলে এই আমরা যেন অঙ্ক করি 12 মাসের, তাহলে এই 1500 টাকাটা 12 দিয়ে ভাগ দিলাম, 3 দিয়ে গুণ দিলাম, তাহলে আসতেছে আমাদের 375 টাকা। এটা হচ্ছে অগ্রিম। তাহলে 1500 টাকা থেকে 375 টাকা মাইনাস করে থাকতেছে আমাদের 1125 টাকা। এটা হচ্ছে আমাদের কি বলতো, আমাদের এই বছরের খরচ, অর্থাৎ এই তোমার 2017 সালের খরচ। ঠিক আছে, জুন মাস পর্যন্ত খরচ, এটা খরচ, আর এটা হচ্ছে চলতি সম্পদ। ওকে, তারপর আসো আমরা লিখছি, দেখো লিগ্যাল চার্জ আছে, লিগ্যাল চার্জ আছে 3000 টাকা। এই লিগ্যাল চার্জটা আমরা 3000 টাকা লিখে দিলাম। তারপর আছে বিজ্ঞাপন আছে 5500 টাকা, বিজ্ঞাপন 5500 টাকা লিখে দিলাম, বিজ্ঞাপন 5500। তারপর আসো আমাদের ভ্রমণ খরচ আছে 3000 টাকা, যে ভ্রমণ খরচ 3000 টাকা লিখে দিলাম। ঠিক আছে, এখন আমাদের আরেকটা যে ইম্পর্টেন্ট কাজটা আছে সেটা হচ্ছে কুরিন নেওয়া। তো কুরিন নিয়ে আমি কাজটা এখানে এই খাতায় করছি। দেখো তো কুরিন, দেখো আমরা ফার্স্টে আমার এখানে বলা আছে কুরিন সঞ্চিতি। ওকে, কুরিন সঞ্চিতি ক্রেডিট পাশে আছে 2500 টাকা, আর এই পাশে কুরিন নিয়ে বলা আছে দেনাদারে 2000 টাকা আদায় অবলোপন করো। যেটা অবলোপন করতে বললো সেটাই নতুন কুরিন। আমি এখানে লিখছি, দেখো নতুন কুরিন 2000 টাকা, তার সাথে 10% সঞ্চিতি যোগ করছে। এটা কীভাবে করছি দেখো, তোমাকে আমরা বলছি যে দেনাদার টাকা, দেনাদার দেওয়া আছে কত টাকা, দেখো তো 20,000 টাকা। এই দেনাদার থেকে বাদ যাবে হচ্ছে এই সঞ্চিতটা ধরতে হয় সবসময় মনে রাখবো দেনাদারের উপরে। তাহলে দেনাদার কত টাকা আছে, 20,000 টাকা। এই 20,000 টাকা থেকে এই অলিখিত আন্তঃফেরতটা বাদ যাবে। সমন্বয়ের মধ্যে যদি বিক্রয় ফেরত দেওয়া থাকে সেটা বাদ যাবে। তাহলে 20,000 টাকা থেকে 4,000 টাকা বাদ দিলে থাকে আমার 16,000। এই 16,000 টাকা থেকে বলছে কত টাকা অবলম্বন করতে হবে, আমাদের 2,000 টাকা। অর্থাৎ দেনাদার থেকে আর 2,000 টাকা অবলম্বন করতে হবে, থাকে 14,000। 14,000-এর 10% ধরতে হবে। এখন অবশিষ্ট মানে অবশিষ্ট দেনাদার মানে 14,000। এই 14,000-এর 10% হচ্ছে 14,000 গুণ হচ্ছে 10%। ওকে, আমরা কীভাবে করছি আবার দেখাতেছি যে 20,000 টাকা থেকে আমরা ফার্স্টে আমরা এই অলিখিত আন্তঃফেরতটা বাদ দিচ্ছি 4,000 টাকা। 4,000 টাকা বাদ দিলাম, থাকে আমার 16,000। ঠিক আছে, তারপর আমরা এই যে আমাদের যে দেনাদার দেওয়া আছে, দেনাদারের মধ্যে 2,000 টাকা অবলোপন করতে বলছে, এই 2,000 টাকা বাদ যাবে। তাহলে বাদ দিলে আমাদের থাকতেছে 14,000। এই 14,000 টাকার উপর 10% দিলে আমাদের আসতেছে 1,400 টাকা। এটা হচ্ছে নতুন কুরিন সঞ্চিতি। ওকে, তো আমি লিখছি, দেখো নতুন কুরিন সঞ্চিতি 1,400 টাকা। এটা যোগ করলে 34,000 টাকা, 3400 টাকা থাকতেছে। 3400 টাকা থেকে বাদ যাবে পুরাতন কুরিন সঞ্চিতি। দেখো পুরাতন কুরিন সঞ্চিতি মানে রেয়ামিলের যে সঞ্চিতি দেওয়া আছে, রেয়ামিলের সঞ্চিতি দেওয়া আছে কত, 2,500 টাকা। তাহলে 2,500 টাকা আমি এখানে লিখে দিলাম। এটা থেকে বিয়োগ করে থাকতেছে আমার 900 টাকা। এটা হচ্ছে আমাদের কুরিন খরচ। তোমার পরীক্ষা আসতে পারে ক নম্বরে যে কুরিন খরচ নির্ণয় করো। ঠিক আছে, কুরিন খরচ হচ্ছে এটা। ওকে, আর এটা যে আমাদের একটু আগে আমরা এই যে তোমার এই মোট লাভ নির্ণয় করছি, মোট লাভ, এই মোট লাভটা আসবে খ নম্বরে। আবার এখানে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করছি, সেটা আমাদের খ নম্বরে আসতে পারে। ঠিক আছে, তাহলে আমরা এটা পেয়ে গেলাম পরিচালন মুনাফা। আমরা জানি যে এটা পরিচালন ব্যয়, এই শুরু হচ্ছে পরিচালন ব্যয়। অর্থাৎ দেখো আমাদের এই যে পরিচালন ব্যয়ের মধ্যে আমরা যে এই খরচ
টুকলো আর এই খরচটা 900 টাকা যোগ করলে আমরা 38,175 টাকা পাচ্ছি, 25 টাকা পাচ্ছি। এটা হচ্ছে আমাদের পরিচালন ব্যয়। এই পরিচালন ব্যয়টা বাদ যাবে হচ্ছে এই মোট মুনাফা থেকে। এই মোট মুনাফা থেকে যদি আমরা এই তোমার পরিচালন ব্যয়টা বাদ দিই তাহলে থাকতেছে আমাদের কত বলতো, তোমার 34,175 টাকা। এটা হচ্ছে আমাদের পরিচালন মুনাফা। এই পরিচালন মুনাফার সাথে যোগ করতে হয় অন্যান্য আয়। অন্যান্য আয়ের মধ্যে দুইটা জিনিস আয় দেওয়া আছে, একটা হচ্ছে প্রাপ্ত বাট্টা আর একটা হচ্ছে প্রাপ্ত পারিবারা। তো প্রাপ্ত বাট্টা দেওয়া আছে 4,000 টাকা, আমরা সেকেন্ড কলামে লিখলাম। তারপরে প্রাপ্ত বাড়িভাড়াটা আমরা প্রথম কলামে লিখছি, কারণ হচ্ছে এই যে বলা আছে 1 মাসের বাড়ি ভাড়া অনাদায়ী, মানে 1 মাসের বাড়ি ভাড়া বকে আছে। তাহলে বাড়ি ভাড়া দেওয়া আছে 11,000 টাকা, মানে 1 বছরে আমাদের মানে 12 মাস। তাহলে 12 মাসের মধ্যে 1 বছর অনাদায়ী, অনাদায়ী মানে হচ্ছে 1 মাসের দেওয়া হয় না, আর 11 মাসেরটা দেওয়া হয়েছে। তাহলে এই 11,000 টাকা যদি আমি 11 দিয়ে ভাগ দিই, যে 11 মাস দেওয়া হয়েছে আর 1 মাস দেওয়া, 11 দিয়ে ভাগ দিয়ে 1 দিয়ে গুণ, তাহলে 1,000 টাকা আসে। এই 11,000 টাকার সাথে 1,000 টাকা যোগ করলে আমাদের 12,000 টাকা আসতেছে। তাহলে এটা হচ্ছে অন্যান্য আয়, আর কোনো অন্যান্য আয়। আর এই আয়টা, এই যে অন্যান্য আয় অনাদায়ীটা, এটা আমাদের প্রাপ্য, এটা আমাদের চলে যাবে হচ্ছে চলতি সম্পদে, ঠিক আছে। মনে রাখবা আয়ের কোনো বকেয়া থাকলে সেটা আমাদের প্রাপ্য হিসাব হয়, মানে চলতি সম্পদ হয়, সরি। তাহলে এটা যোগ করলে আমাদের আসতে 16,000 টাকা। তো এটার সাথে এটা যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 50,175 টাকা। এখান থেকে বাদ দিতে হবে অন্যান্য ব্যয়। অন্যান্য ব্যয় দুইটা দেওয়া আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত আর একটা হচ্ছে বিবিধ ক্ষতি। তাহলে আমরা বিবিধ ক্ষতি লিখলাম, ফার্স্টে 3,600 টাকা দেওয়া আছে লিখছি এখানে, তারপর লিখছি ব্যাংক জমাতিরিক্ত 10,000 টাকা, 10,000 টাকা লিখলাম। এটা যোগ করলে আমরা পাচ্ছি 13,600 টাকা। এটা হচ্ছে ব্যয়। তাহলে এটা থেকে এটা বাদ দিয়ে আমরা পাচ্ছি হচ্ছে 36,575 টাকা। এটা হচ্ছে নেট লাভ। তাহলে আমরা নেট লাভ পাইলাম 36,575 টাকা। আশা রাখি বুঝতে পারছো। দেন আমরা মালিকানা সত্ত্ব বিবরণীটা তৈরি করব। আমি এখানে লিখছি ফারহানা এন্টারপ্রাইজ মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী 30 জুন 2017। ওকে, তাহলে এখানে লিখছি বিবরণ টাকা। ফার্স্টে আমরা লিখছি মূলধন। আমরা ফার্স্টে এখানে কি লিখতে হবে বলতো, মালিকানা সত্ত্ব বিবরণীতে মূলধন হচ্ছে 1 লাখ টাকা। যে মূলধন লিখছি 1 লাখ টাকা, মূলধনের সাথে যোগ করতে হবে নেট লাভ। যে নেট লাভটা পাইলাম সেটা যোগ করতে হবে। নেট লাভটা যোগ করলাম 36,575, যোগ করলে 1,36,575। এখান থেকে বাদ দিতে হবে উত্তোলন। দেখো আমাদের অঙ্কের মধ্যে উত্তোলন দেওয়া আছে, এই যে উত্তোলন দেওয়া আছে 35,000 টাকা, ঠিক আছে। উত্তোলনটা মাইনাস করলাম, 35,000 থাকে আমাদের 1,01,575 টাকা, 1,01,575। এখান থেকে বাদ দিতে হবে যে পণ্য উত্তোলন। এই দেখো যে কারবার থেকে যে পণ্য উত্তোলন করা হয়, সামান্যের মধ্যে পণ্য উত্তোলন দেওয়া থাকে বা নগদ উত্তোলন দেওয়া থাকে, সমস্ত উত্তোলনগুলো এখান থেকে মাইনাস করতে হবে। তাহলে আমরা এই উত্তোলনটা মাইনাস করলাম, 1,000 টাকা থাকতেছে আমাদের 1,05,75। এখান থেকে দেখো আরেকটা উত্তোলন দেওয়া আছে আয়কর বা জীবন বিমা প্রিমিয়াম থাকলে সেটা আমাদের মাইনাস করতে হবে। আয়কর আমাদের কত টাকা থাকতেছে, আমাদের 5,000 টাকা আয়কর। তাহলে এই 5,000 টাকা মাইনাস করলে আমাদের আসতেছে 1 লাখ থেকে 1,05,75 টাকা থেকে যে 5,000 টাকা মাইনাস করে থাকতেছে আমাদের 95,575। এরপর যদি অঙ্কের মধ্যে সাধারণ সঞ্চিতি দেওয়া থাকে, সাধারণ সঞ্চিতি 10,000 টাকা দেওয়া আছে, এই সাধারণ সঞ্চিতি দেওয়া থাকলে সেই অংশটুকুর সাথে এই 10,000 টাকা অর্থাৎ সাধারণ সঞ্চিতি টাকাটা যোগ হবে। এটার সাথে যোগ করলে 1,05,575। এটা হচ্ছে আমাদের সমাপনী মূলধন, ঠিক আছে। আশা রাখি বুঝতে পারছো। এখন সমাপনী মূলধনের আদলে আমরা এখান থেকে কী তৈরি করবো, আর্থিক অবস্থার বিবরণী, ঠিক আছে। তাহলে আমরা আর্থিক অবস্থার বিবরণী তৈরি করে ফেলি। তো দেখো আমরা লিখছি এখানে ফারহানা এন্টারপ্রাইজ আর্থিক অবস্থার বিবরণী 30 জুন 2017। পাশে লিখছি সম্পদসমূহ, স্থায়ী সম্পদের মধ্যে একটা সম্পদ আছে, সেটা হচ্ছে দালান কোটা। দালান কোটা 70,000 টাকা দেওয়া আছে, সেটা আমরা থার্ড কলামে লিখেছি, আর কোনো স্থায়ী সম্পত্তি দেওয়া নাই। তারপর আসো চলতি সম্পদের মধ্যে ফার্স্টে দেনাদার আছে, পরে হাতানগদ আছে। আমি হাতানগদ টাকা লিখছি, হাতানগদ হচ্ছে 18,600 টাকা লিখলাম। এবার আসো এই দেনাদার লিখছি 20,000 টাকা। একটু আগে দেখাইছিলাম যে দেনাদার থেকে আন্তঃফেরতটা বাদ দিতে হয়, যে বলছিলাম যে আন্তঃফেরত কত টাকা বলতো, 4,000 টাকা, এটা বাদ দিতে হয়, 4,000 টাকা বাদ দিলাম। পরে বলছে নতুন কুড়িন কত বলতো, এই যে 2,000 টাকা, এই নতুন কুড়িনটা বাদ দিলাম, ঠিক আছে। নতুন কুড়িনটা আমরা বাদ দিলাম 2,000 টাকা, থাকতেছে আমাদের 14,000 টাকা। এই 14,000 টাকার উপর একটু আগে যে আমরা সঞ্চিতি বের করছিলাম, নতুন কুড়িন সঞ্চিতিটা, সেটা আমাদের মাইনাস করে দেখাইতে হবে। তাহলে 14,000 টাকা থেকে 1,400 টাকা মাইনাস করলে 12,400 টাকা থাকে, 600 টাকা থাকে। এটা হচ্ছে আমাদের নিট দেনাদার। এটা ক নম্বর আসতে পারে তোমাদের পরীক্ষায়, যে বলতে পারে যে তুমি নিট দেনাদারের পরিমাণ নির্ণয় করো অথবা দেনাদারের পরিমাণ নির্ণয় করো, সমাপনী দেনাদারের পরিমাণ নির্ণয় করো, ঠিক আছে। তাহলে আমরা জানি দেনাদার থেকে যত ধরনের নতুন জিনিস থাকবে, নতুনতা সমন্বয়ের মধ্যে দেনাদার নিয়ে যা কিছু বলা থাকবে সমস্ত কিছু দেনাদার থেকে বাদ দিবে, শুধুমাত্র অলিখিত বিক্রয়টা যোগ হবে, ঠিক আছে। তাহলে আন্তঃফেরতটা বাদ দিলাম, তারপর আমাদের নতুন কুড়িনটা বাদ দিলাম, নতুন কুড়িন সঞ্চয়টা বাদ দিলাম, এটা হচ্ছে নেট দেনাদার। তারপর দেখো যে বলা ছিল যে অবৈধ মনিহারি ছিল 1,000 টাকা, যে আমাদের যেখানে মাইনাস করছিলাম মনে আছে, এই আমাদের বিশ্বদায় বিবরণীতে আমরা অবৈধ মনিহারি 1,000 টাকা, এটা চলতি সম্পদ, আর অগ্রিম বিমায় 375, এটা চলতি সম্পদ। আমি লিখছি দেখো অবৈধ মনিহারি 1,000 টাকা
আর অগ্রিম বিমা হচ্ছে 375 টাকা। তারপর সমন্বয়ের মধ্যে দেখো সমাপনী মজুত পণ্য দেওয়া আছে 40,000 টাকা, ঠিক আছে। আবার বলছিলাম যে আমরা যে বাড়ি ভাড়া যদি যে বাড়ি ভাড়াটা প্রাপ্য ছিল, যে বাড়ি ভাড়া যে প্রাপ্য অনাদায়ী ছিল 1,000 টাকা, সেটা আমরা যোগ করছি। দেখো অনাদায়ী বাড়ি ভাড়া 1,000 টাকা, এগুলো হচ্ছে চলতি সম্পদ, আর তেমন কোনো চলতি সম্পদ নাই। তাহলে এই যে এটা সবগুলো যোগ করলে আমরা পাচ্ছি এটা হচ্ছে 73,575 টাকা। এটা ক নম্বর আসতে পারে, আবার ক্ষত আসতে পারে, চলতি সম্পদের পরিমাণ নির্ণয়। এটা বড় অঙ্ক তো, এটা চলতি সম্পদ খ নম্বর দিতে পারে। তাহলে আমাদের পাচ্ছি 73,575 টাকা, এটা হচ্ছে মোট চলতি সম্পদ। আশা থেকে চলতি সম্পদটা বুঝতে পারছো। মানে আমরা সমাপনী হাতে নগদ, সমাপনী মজুত পণ্য, অব্যবহৃত মণিহারি, আমরা লিখে দিচ্ছি অগ্রিম বিমা প্রিমিয়াম, অনাদায়ী বাড়ি ভাড়া, এগুলো হচ্ছে আমাদের চলতি সম্পদ। ওকে, আবার বাড়ি ভাড়ার যদি অগ্রিম থাকতো তাহলে সেটা চলতি দায় হয়ে যেত। ওকে, তাহলে এটা আমরা যোগ করলে আমরা পাচ্ছি মোট চলতি সম্পদ, এবং এইটা এই যে আমাদের স্থায়ী সম্পদটিতে আর চলতি সম্পদটা যোগ করলে আমরা পাচ্ছি মোট সম্পদ পাচ্ছি 1,43,575 টাকা। এখন আমরা লিখবো সমাপনী মালিকানা সত্ত্ব ও দায়। সমাপনী মূলধন আমরা একটু আগে নির্ণয় করছি এখানে, যে মালিকানা সত্ত্ব 1,05,575 টাকা। তো আমি সমাপনী মূলধন লিখে 1,05,575 টাকা এখানে লিখে দিলাম, ঠিক আছে। তারপর লিখতে হবে চলতি দায়। চলতি দায়ের মধ্যে কী আছে দেখি তো, এই যে পাওনাদার আছে, পাওনাদার আছে আমাদের 37,000 টাকা। এই পাওনাদার থেকে আমরা কী বলছিলাম, বই ফেরতটা বাদ যাবে। তাহলে আমি পাওনাদার লিখলাম 37,000 টাকা, কিন্তু বই ফেরত বাদ 2,000 টাকা, বাদ দিলে আমাদের 35,000 টাকা থাকে। এখন 35,000 টাকা লিখলাম, আর কোনো চলতি দায় আছে কিনা দেখিতে, হ্যাঁ আছে, যে ব্যাংক জমাতিরিক্ত আছে, ঠিক আছে। তোমার যে ব্যাংক জমাতিরিক্ত দেওয়া আছে আমাদের 3,000 টাকা, তাহলে ব্যাংক জমাতিরিক্ত লিখলাম 3,000 টাকা, ঠিক আছে। তাহলে এই 35,000 3,000 যোগ করলে 38,000, এই 1,05,575 টাকার সাথে যদি 38,000 টাকা যোগ করি তাহলে 1,43,575 টাকা থাকে। দেখো স্থায়ী সম্পত্তিতে আমাদের স্থায়ী সম্পত্তির পর দীর্ঘমেয়াদী সম্পত্তিটা বসে, কিন্তু অঙ্কের মধ্যে দীর্ঘমেয়াদী বিনিয়োগটা বসে, অঙ্কের মধ্যে দীর্ঘমেয়াদী বিনিয়োগ ছিল না, সেজন্য আমরা লিখি না। আবার দেখো সমাপনী মালিকানা সত্ত্বের পর, অর্থাৎ সমাপনী মূলধনের উপরে আমরা দীর্ঘমেয়াদী দায় লিখি, সেটা কি কখন লিখি, যে অঙ্কের মধ্যে ঋণ থাকে তখন লিখি, সেহেতু ঋণ নাই সেটা আমরা লিখি নাই। তো চলতি দায়, এটা হচ্ছে মোট চলতি দায়, এই 38,000 টাকা হচ্ছে মোট চলতি দায়, এটা সেটা যোগ করলে 1,43,575 টাকা, এটা মিলে গেছে, ঠিক আছে। দেখো এই অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটা আর অ্যামাউন্টটা, এই 1,43,575, মোট দায়টা 1,43,575, আর মোট সম্পদটা 1,43,575 টাকা, অর্থাৎ মিলে গেছে, তোমার অঙ্কটা হয়েছে। তো এগুলো খ নম্বরের জন্য পুরোটা আসবে, গ নম্বর বা খ নম্বরের জন্য আসবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর যদি তোমরা কোথাও যদি না বুঝো তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে, আমি তোমাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবে, আর যদি পারো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর আমরা পরবর্তী ভিডিওতে সৃজনশীল নিয়ে কথা বলবো, এবং সৃজনশীল অঙ্কগুলো তোমাদের করা যায়। এখানে 10-12টা সৃজনশীল দেওয়া আছে, এই অধ্যায়ে আমি সমস্ত সৃজনশীলগুলো পার্ট বাই পার্ট শেষ করে দেবো। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।